গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দেখলাম যে ফ্যাসিবাদের নির্মূল হলো। সুস্থ গণতান্ত্রিক ধারায় ফিরতে কি করণীয়? রাজনৈতিক দলগুলো নিজেদের দলের ভেতরে কতটা গণতন্ত্রের চর্চা করে? এইটা দুঃখজনক যে বাংলাদেশে বেশ পাওয়ার পলিটিক্স করা যে দলগুলো মধ্যপন্থী, তাদের বেশিরভাগ দলে ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি নাই। আভ্যন্তরীণ যে গণতন্ত্র চর্চা হওয়া সেটা নাই বলবো না, সরি এটা আমার ভুল হলো, মানে অনেক কম। এই চর্চাটা আরও বাড়াতে হবে। আমাদের সামনে একটা সুযোগ তৈরি হয়েছে। আমরা যেরকম রাষ্ট্রে গণতন্ত্র চাই, আমরা একইভাবে দলের মধ্যে পলিটিক্যাল পার্টিগুলো তো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তিত পরিস্থিতি আমরা দেখছি, সেখানে রাজনীতি সংস্কারে রাজনৈতিক দলগুলো উদ্যোগী হবে কি? ডেফিনেটলি উদ্যোগী হবে, উদ্যোগী হতে বাধ্য হবে। যারা উদ্যোগী হবে না তারা বিপদগ্রস্ত হবে, তাদের রাজনীতি টিকবে না। ভবিষ্যৎ রাজনীতি হবে মেধাভিত্তিক, টেকনোলজি ভিত্তিক, উন্নত রাজনীতি। আপনি দেখেন যে এখনই আপনি দেখেন পরিবর্তনটা কিন্তু অনেক ক্ষেত্রে লক্ষণীয় হয়েছে। এই বাংলাদেশে ফ্যাসিবাদ 16 বছর আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্রটাকে চালিয়েছে ফ্যাসিবাদী কায়দায়, তারা নিজেরাই আশঙ্কা করেছে তাদের পতনের পরে লাখ লাখ লোক মেরে ফেলবে। ওবায়দুল কাদের বলেছে এক রাতে 10 লাখ লোক মেরে ফেলবে। লাখের নিচে নামার সাহস কেউ পায় নাই ওরা, মানে মৃত্যুর তালিকাটা। সেইখানে এরকম একটা গণ অভ্যুত্থানে পতন না, শুধু তাদের প্রধান নেত্রী পালিয়ে গেছে, তারপরে 5 তারিখের পরে বিএনপি, জামায়াত বা কোনো রাজনৈতিক কর্মীরা আওয়ামী লীগের কোনো নেতারে পিটিয়ে কুপিয়ে মেরেছে সেটা আপনি পাবেন? করেনি। কিছু জায়গায় অগ্নিসংযোগ ভাঙচুর হয়েছে, সেটা মব তৈরি হয়েছে, সেটা নির্দিষ্ট কোনো দলীয় ক্ষোভ থেকে না, একটা মব তৈরি হয়েছে। সেই মব ছাত্র জনতা, রাজনৈতিক লোক সব মিলে রাগ ক্ষোভ মিটিয়েছে। 500 কোটি টাকা দুর্নীতি করেছে, টাকা কামাই করেছে, পাচার করেছে, যেটুকু ক্ষতি করেছে এটা হয়তো 5 লাখ দিয়ে ওটা রিপেয়ার করা সম্ভব। কিন্তু ডাক্তার সায়ন্ত, আপনি বলছিলেন যে আমরা রাজনৈতিক সহিংসতা দেখিনি গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে, কিন্তু চিরাচরিত রাজনীতির যে সংস্কৃতি আছে, চাঁদাবাজি কিংবা আধিপত্যবাদের অবসান কেন হচ্ছে না? সেটা অবসান এত সহজ না, কিন্তু কমেছে, অনেক কমেছে। যেটা বলতে চাচ্ছিলাম যে মন্দিরগুলি এই জামাত, বিএনপি বা ছাত্ররা পাহারা দিয়ে বাঁচিয়েছে না সংখ্যালঘুদের, এটা যাতে কেউ করে কারো নামে চাপাতে না পারে, পাহারা দিয়েছে। মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে। এই নজির আপনি পৃথিবীর কোথায় পাবেন? করেছে। ওই যে প্রতিপক্ষদের যে মারধর করা, হত্যা, খুন করেনি তো, এইটা চেঞ্জ এসছে। বিএনপির মতো এরকম একটা বড় দল বা এই ধরনের দলে নানান রকমের লোক থাকে, কিছু লোক সুযোগ সন্ধানী থাকে, চাঁদাবাজ, ধান্দাবাজ কিছু থাকে। এই বড় দলে এটা থাকবে, এরকম বুর্জুয়া পলিটিক্স যারা করে। তার মধ্য থেকে দেখেন স্থায়ী কমিটি থেকে শুরু করে সাংগঠনিক সম্পাদক লেভেল পর্যন্ত তাদের শোকজ করা, বহিষ্কার করা করছে না। তাহলে এই বার্তাটা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিন যতগুলা বৈঠক করছেন, বক্তব্য দিচ্ছেন, প্রত্যেকটাই কঠোর বার্তা দিচ্ছেন যে মন জয় করতে হবে, ইনসাফ ও ভালো কাজ দিয়ে, ভালো ব্যবহার দিয়ে মানুষের মন জয় করতে হবে। কঠোর সিদ্ধান্ত নিচ্ছে, বড় বড় নেতাদের বহিষ্কার করে দিচ্ছে। নিশ্চয়ই পরিবর্তন, বাংলাদেশের নির্বাচন, রাজনীতি থেকে শুরু করে সবকিছুতেই ভারতের এক ধরনের প্রভাব আমরা দেখেছি। গণঅভ্যুত্থান পরবর্তীতে যে আমরা বাস্তবতা যদি আমরা তুলে ধরি, সেখানে আসলে বাংলাদেশ ভারত সম্পর্কের এখন বাস্তবতা কি? বাংলাদেশ এবং ভারত দুইটা দেশের সম্পর্ক হতে হবে বন্ধুত্বপূর্ণ, কিন্তু মর্যাদার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে হতে হবে। আমার সার্বভৌমত্ব সবার আগে, আমার দেশের এবং আমার দেশের মানুষের মর্যাদা, আত্মমর্যাদা, সেটা সবার আগে। আমার দেশের বর্ডারে ইচ্ছা মতো পাখির মতো মানুষ মারবে, ফেলানির মতো শিশু বাচ্চাকে, মেয়েকে ঝুলিয়ে রাখবে। এই যে 2 দিন আগেই আপনার স্বর্ণা দাস নামে একটা মেয়ে, 13 বছর মাত্র বয়স, তাকে গুলি করে মেরে ফেললো। অথচ চায়নার সঙ্গে ইন্ডিয়ার বর্ডার আছে, একজন তো মারার সাহস পায় না। পাকিস্তানের সঙ্গে বর্ডার আছে, একজন তো সাহস পায় না। বাংলাদেশে 2014 সালে এসে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এসে নির্ধারণ করে দিয়ে যায় যে জাতীয় পার্টি নির্বাচনে না আসলে বিএনপি জামাত ক্ষমতায় আসবে, এটা হতে দেয়া যাবে না। জাতীয় পার্টিকে বাধ্য করে নির্বাচনে যেতে এবং ফ্যাসিবাদকে টিকিয়ে রাখে। এটা তো প্রকাশ্য।